নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে এমন একটা কাজ নিয়ে কথা বলবো, আমার ধারণা বা আমার বিশ্বাস যে যারা 90s কিড আছো স্পেশালি, তারা এই ভিডিওটার সাথে ভীষণভাবে কানেক্ট করবে, বা যারা 90s কিড না তারাও ভিডিওটা অবশ্যই দেখো। কারণ আমার মনে হয় যে যে কাজটা নিয়ে কথা বলবো, তোমরা জানার পরে তোমরা এই কাজটা দেখতে ভীষণভাবে ইন্টারেস্টেড হবে। তো যে কাজটা নিয়ে আজকে কথা বলতে চলেছি, সেই কাজটার নাম হচ্ছে দ্য জঙ্গল বুক। এটা একটা অ্যানিমি সিরিজ, যেটা আমরা 90s সময় দেখতাম দূরদর্শনে। মোস্ট প্রবলি আমার যতদূর মনে পড়ে, তখন আমি অনেকটা ছোটো ছিলাম। সন্ধ্যে 7টায় দূরদর্শনে দেখানো হতো, একটা করে এপিসোড আসতো এভরি উইকে। টোটাল দেশে 52খান এপিসোড। তো মোটামুটি ধরে নাও যে 1 বছর ধরে এপিসোডটা চলেছিল আর কি, মানে সিরিজটা চলেছিল আর কি। সেই কাজটা নিয়ে কথা বলবো। তো তোমরা তো অনেকে জানো না, বা ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না যে অ্যাকচুয়ালি, মানে একটা সময় জানতাম না যে এই কাজটা অ্যাকচুয়ালি একটা অ্যানিমি। এবার আমি নিজে অ্যানিমির খুব বড় ফ্যান। আমি অ্যানিমে নিয়ে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। তো এই কাজটা যেটা জাপানের একটা কাজ, একটা অ্যানিমি সিরিজ, যার অ্যাকচুয়াল টাইটেল হচ্ছে দ্য জঙ্গল বুক শোনেন মোগলি, যেটার ইংলিশ নাম ছিল হচ্ছে দ্য জঙ্গল বুক অ্যাডভেঞ্চার অফ মোগলি। এবারে জঙ্গল বুকের গল্প তো আমরা সবাই জানি, যে একটা বাচ্চা যে জন্মের সময় বা ছোটোবেলাতে কোনোভাবে আলাদা হয়ে যাচ্ছে, সেটা জঙ্গলে গিয়ে পৌঁছাচ্ছে, এবং কিছু নেকড়ে এবং নেকড়ের পরিবার বা নেকড়েদের দল তাকে বড় করছে, যার ফলে তার মধ্যে আদব কায়দা সমস্ত কিছু নেকড়েদের মতোই হচ্ছে। সে মানুষ হলো, সে বড় হচ্ছে নেকড়েদের মতো করেই। সেই জঙ্গলে একটা ব্ল্যাক প্যান্থার থাকছে, এটা হচ্ছে বাঘিরা। একটা ভাল্লুক থাকছে, ভালু। একটা অজগর থাকছে, পাইথন থাকছে, তার নাম হচ্ছে কা। এরকম অনেক। তারপরে একটা ভিলেন থাকছে, দুর্ধর্ষ ভিলেন শের খান, যেটার হিন্দি ডাবডে ভয়েস দিয়েছিল যে নানা পাটেকর। তো এরকম সব ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এরকম সব ক্যারেক্টার রয়েছে, আরও অন্যান্য অনেক ক্যারেক্টার রয়েছে আর কি। যেমন হচ্ছে ভেরিয়াদের মধ্যে, মানে নেকড়েদের মধ্যে আর কি, 2 ভাই থাকে, যারা হচ্ছে চিনতে দেওয়া ছিল আক্রু আর পাকরু। অ্যাকচুয়াল টাইটেল নামটা আক্রু ছিল, আর একটা টাইটেল অন্য কিছু দেওয়া হয়েছিল আর কি। যাই হোক, তো এরকম দেখতে পাচ্ছি আমরা আর কি। এইবারে মানে সেখানে কি হচ্ছে, তার লাইফ, তার জার্নি, মোগলির, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাই তো বেসিক গল্প, বেসিক টেমপ্লেট ছিল আর কি। রুডের লেখা গল্প ছিল জঙ্গল বুক আর কি। এবারে এই যে কাজটা, এই যে অ্যানিমি সিরিজটা, আমি কিন্তু অরিজিনাল গল্পের টেক্সটটা আমি কিন্তু পড়িনি। হ্যাঁ, যেটা রুডের কৃত্রিম যেটা লিখেছিলেন সেটা আমি কিন্তু পড়িনি। তো যার ফলে আমি কোনো কম্পারিজন করতে পারবো না। তা আমি একটা স্ট্যান্ডার্ড ভিডিও মানে এখানে তোমার জন্য নিয়ে এসেছি আর কি, যে আমার এই সিরিজটা পার্টিকুলার কীরকম লাগলো। তো এই কাজটার মধ্যে আমার কাছে প্রচুর জিনিস কিন্তু পজিটিভ লাগলো। হ্যাঁ, নেগেটিভ দিকও আছে, সেটা নিয়ে পরে আমি আলাদা করে ডিসকাস করবো ডেফিনেটলি। তো কী কী এখানে শিখতে, এখান থেকে কিন্তু প্রচুর শেখার আছে। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে, যদি তোমরা খুব ভালো করে দেখো, যারা অ্যানিমি প্রচুর দেখে বা যারা অ্যানিমির হিস্ট্রি সম্বন্ধে জানে, তারা জানবে যে 90s সময় যে অ্যানিমিগুলো হতো, সেই অ্যানিমিগুলো ছিল মূলত নেচারকে কেন্দ্র করে, ঠিক আছে। এবং সেই অ্যানিমিগুলোর মধ্যে নেচারকে নিয়ে বা পশু পাখিদের নিয়ে, ওয়াইল্ড লাইফ নিয়ে একটা কিন্তু বক্তব্য, একটা কমেন্টারি কিন্তু থাকতো, যেটা আমরা এই কাজটার মতো দেখতে পাই। এবং দেখবে সেই সময় অ্যানিমের মধ্যে সবসময় কিন্তু মানুষদের কিন্তু খারাপ দেখানো হতো, মানে সবাইকে নয়, কিন্তু মানে দেখানো হচ্ছে অনেক মানুষ আছে যারা কিন্তু খারাপ, যাদের জন্য মানুষদের বদনাম হচ্ছে। সেটা পোমপোকো হোক, সেটা প্রিন্সেস মোনোনোকে হোক, সেগুলো আমরা দেখতে পাই যে মানুষের কিন্তু কোথাও গিয়ে কিন্তু খারাপ দেখানোই হয়েছে। হ্যাঁ, এখানেও সেটা দেখানো হয়েছে। সেটা নিয়ে আমার সমালোচনা পরে আছে, এটা পরে নেগেটিভ পয়েন্টে ডিসকাস করব। তো সেটা রয়েছে প্রথমে নেগেটিভ হতে যদি বলি, নেচার নিয়ে একটা সুন্দর দারুণ কমেন্ট্রি আছে, এটা একটা।
দ্বিতীয় হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা, যে হচ্ছে একটা মানুষের বাচ্চা, সে জঙ্গলে চলে যাচ্ছে কোনোভাবে, মানে মানব সভ্যতা থেকে বা যে মানুষের যে সমাজ আর কি, জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে সে জঙ্গলে চলে যাচ্ছে এবং তাকে নেকড়েরা তাকে মানুষ করছে, তাকে আমি তাকে বড় করছি আর কি। এবারে এই যে একজন একটা সম্পূর্ণ অন্য কমিউনিটি থেকে আর একটা অন্য কমিউনিটিতে যাচ্ছে, সেখান থেকে বড় হচ্ছে, সেখানকার কালচারে, এই টেমপ্লেটে আমরা অনেক সিনেমা দেখেছি। যখন সে নিজের যে আসল পরিচয়, আসল অস্তিত্ব জানছে, সেখানে তার একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে যে সে অ্যাকচুয়ালি কী, তার অ্যাকচুয়াল পরিচয় কী। মানে সে যেখান থেকে এসছে সেটাই তার আসল পরিচয়, নাকি যাদের সাথে সে বড় হয়েছে বা যারা তাকে বড় করেছে সেটাই তার আসল পরিচয়। তো এই যে একটা কনফিউজিং আইডেন্টিটি ক্রাইসিস, এইটাকে ব্রিলিয়েন্টলি এক্সপ্লোর করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সোসাইটির মধ্যে, মানে এটাকে যেন মেটাভার্সে দেখি যদি আর কি, যে এই যে নেকড়েদের যে দলবাজের ঝুন্ড যেটা আর কি, তো এখানে একটা সোসাইটির মধ্যে একতা, ভাইচারা এগুলো থাকলে বহিরাগত শত্রু যে আদৌ কিছু ক্ষতি করতে পারে না, সেটা শেখায় কিন্তু এই কাজটা। যেমন আমরা এখানে দেখছি যে নেকড়ের দলটা, তারা সবসময় কিন্তু যা কিছু করে সেটা সংঘবদ্ধভাবে করে। যেমন তারা যখন শিকার করছে, প্রতিটা জিনিসের পেছনে একটা কিন্তু প্রপার প্ল্যানিং রয়েছে। এটা একটা শেখানো জিনিস যে তুমি যাই করবে, তোমার যা গোল বা ফোকাস থাকবে তার পেছনে যেন একটা প্রপার প্ল্যানিং থাকে, এবং সবসময় হচ্ছে সঙ্গত সবসময় থাকা উচিত। হতে পারে যে পরিবারের মধ্যে, বা হতে পারে অনেক সময় নানা রকম সমস্যা হতে পারে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আফটার অল কিন্তু সঙ্গ থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা যদি এখানে শের খানকে একটা বহিরাগত শত্রু হিসেবে দেখি, তাহলে এই যে নেকড়েদের দলটা এবং তাদের সাথে বাগিরা, ভালু, কা, এই যে চরিত্রগুলো তাদের সঙ্গে জুড়ে রয়েছে, যারা হচ্ছে বলা যায় যে ওই জঙ্গলটার একটা বডিগার্ড আর কি, মানে ওই এলাকার বডিগার্ড আর কি, ঠিক আছে, যারা তাদেরকে জঙ্গলটাকে বা তাদেরকে মানে সুরক্ষার সহায়তা দিয়ে চলেছে। তো এই যে দলটা বা বাগিরা, ভালু, এরা হচ্ছে সেই সোসাইটিটা, যে সোসাইটিটা একত্রিত হয়ে রয়েছে, একজোট হয়ে রয়েছে, যে বহিরাগত শত্রু যদি কেউ আসে তাদের সঙ্গে মোকাবেলা করে। যেমন আমরা দেখতে পাচ্ছি শের খান তো আছেই, তার সাথে সাথে আমরা কখনো দেখতে পাচ্ছি যে জংলি কুকুরের একটা দল হঠাৎ করে আক্রমণ করছে, তাদেরকে তারা শায়েস্তা করছে। সবসময় দেখছি কিন্তু যাই হচ্ছে সব কিছু কিন্তু প্রপার প্ল্যানিং করে করা হচ্ছে। যেটা নেক্সট লাইনিং সেটা হচ্ছে যে সবসময় যা করবে মাথা ঠান্ডা রেখে করবে, কখনো কোনো কিছুতে মাথা গরম করবে না। যদি তোমার অ্যাঙ্গার থেকে থাকে, সেই অ্যাঙ্গারটাকে সঠিক জায়গায় এবং সঠিক সময় প্রয়োগ করো। নেক্সট হচ্ছে যেটা লাইন, সেটা হচ্ছে যে একটা পরিবার, সেই পরিবারের মধ্যে একতা, পরিবারের যে কর্তা বা কর্ত্রী, তার গুরুত্ব কতখানি একটা পরিবারের মধ্যে, সেটাকে ব্রিলিয়েন্টলি এক্সপ্লোর করা হয় এই কাজটার মধ্যে। তারপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় পরে যে সরপঞ্চ যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যেটা অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে আকিলা, তো সেই চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে তার একটা সময় বয়স হয়ে যাচ্ছে। সে ওই যে নেতার যে পথটা, যতদিনের জঙ্গলটাকে চালিয়েছে, যতদিনের যে মানে ভেরিয়াদের গ্রুপটাকে চালিয়েছে, সে এবারে ওই পথটা ছেড়ে দিতে চাইছে। এবারে আমরা জানি যে একটা সোসাইটিতে বা একটা দেশে বা একটা রাজ্যে একজন নেতা না থাকলে বা একজন দক্ষ নেতা না থাকলে কি অবস্থার সৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঠিক আছে, যে একজন দক্ষ নেতার কতখানি প্রয়োজন। তো
এটার মধ্যে কিন্তু, এই কাজটার মধ্যে একটা কিন্তু পলিটিক্যাল কমেন্টারি, যেমন এখানে একটা সোশ্যাল বা একটা ফ্যামিলি কমেন্টারি যেমন রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই কাজটার মধ্যে একটা কিন্তু পলিটিক্যাল কমেন্টারি রয়েছে, যে একটা সোসাইটি হোক বা একটা রাজ্য বা একটা দেশ একজন দক্ষ নেতার অভাবে সবসময় কিন্তু দুর্বল। কারণ নেতার কাজ কি? নেতার কাজ হচ্ছে, লিডারের কাজ হচ্ছে সেই সোসাইটিটাকে বা সেই রাজ্য, সেই দেশটাকে ধরে রাখা, তাকে সুশাসনের মাধ্যমে তাকে সুরক্ষিত রাখা, যাতে বহিরাগতরা তার সুযোগ না নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে যখন সারপঞ্চ আস্তাকের বয়স হয়ে যাচ্ছে, তখনও দেখতে পাচ্ছি যে দলটার মধ্যে কোথাও একটা ভাঙন তৈরি হচ্ছে। এই ভাঙন যাতে না ধরে, এই ভাঙনটাকে জুড়ে রাখার কাজটা হচ্ছে একজন লিডার করে। তো এখানে আমরা একজন লিডারের কিন্তু মানে যে গুরুত্ব, সেটা আমরা কিন্তু দেখতে চাই, বুঝতে পারছি আর কি, সেটাকে ব্রিলিয়ান্টলি এক্সপ্লোর করা হয়েছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে লার্নিং আছে, এই যেটা পয়েন্ট বলবো আর কি, আমরা দেখতে পাচ্ছি যে সরপঞ্চের যখন বয়স হয়ে যাচ্ছে, যখন বয়স হয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে চামেলিকে, অর্থাৎ যে মানে ওই যে দুজন ভাই আর কি, আক্রু আর পাকরু, তাদের যে মা, যে নতুন নেত্রী হচ্ছে। এবারে জেনারেল আমি কী দেখে এসেছি বা দেখে থাকি যে সাধারণত কোনো পুরুষই নেতা হয়ে থাকে, কারণ আমরা জানি যে আমাদের সোসাইটি হচ্ছে মেল ডমিনেন্ট সোসাইটি, বা যেটা হচ্ছে বলা যেত একটা মিসোজেনিস্টিক সোসাইটি। কিন্তু আমরা দেখছি চামেলি নেতা হচ্ছে, যেখানে কিন্তু প্রথমে অনেকে কিন্তু আপত্তি করছিল, কিন্তু চামেলি তার নিজের যে বুদ্ধিমত্তা, তার নিজের যে পার্সোনালিটি, তার মধ্যে সেখানে সবাই মন জয় করে নিচ্ছে। তার মানে এখানে কিন্তু উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে বা ফেমিনিজম নিয়ে কিন্তু একটা কমেন্ট্রি করা হচ্ছে। এবারে এই যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা এই যে ফেমিনিজম নিয়ে কথা বলা হচ্ছে, এটার মাধ্যমে কোথাও গিয়ে কিন্তু মানে পুরুষরা খারাপ, বা এখানে তো নেকড়েদের অ্যাঙ্গেলটা দেখাচ্ছে যে সব পুরুষ নেকড়েরা খারাপ, এটা কিন্তু দেখায়নি। এবং এই কাজটা সবসময় কিন্তু সর্বপ্রথম সমন্বয়তা তুলে ধরে, যে সবাইকে সমানভাবে এবং সমান চোখে দেখা উচিত, ঠিক আছে, এটা কিন্তু দেখায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা শিখতে পারি, সেটা হচ্ছে যে এখানে যখন মোগলি যখন শিখছে, যখন সব কিছু শিখছে আর কি, যখন সে মানুষকে আস্তে আস্তে পরিচিত হচ্ছে, সেখানেও কি দেখতে পাচ্ছি যে যখন সে রাধার সাথে মানে যখন সে মিলিত হচ্ছে, যখন সে রাধার সাথে দেখা করছে, তখন সে কী শেখা যাচ্ছে, সেখান থেকে শেখা যাচ্ছে যে মানে কখনো কোনো কিছুতে মানে মনের জোর হারাতে নেই। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও দেখানো হচ্ছে যে মানুষদের মধ্যে কিন্তু খারাপ থাকলেও সবাই কিন্তু খারাপ কিন্তু নয়, ঠিক আছে। এবং এটা দেখানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে যে একটা মানে প্রত্যেকের জীবনে একজন সাথী বা সঙ্গীর প্রয়োজনীয়তা কতখানি দরকার। কারণ একটা দেখতে পাচ্ছি একটা পরে পাকরু আর লীলার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আক্রু সেও একজনকে খুঁজে নিচ্ছে, কিন্তু মোগলি তার কী হবে, তাদের সাথীর প্রয়োজন। সেই কারণেই রাধা ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যে যেহেতু সে মানুষ, সে তো এখন নেকড়ের সাথে এখন তো মিলিত হতে পারবে না, যার সাথে এখন কোনো সম্পর্ক গড়ে উঠবে না। সুতরাং সেই কারণে কি করা হলো, সেখানে রাধা ক্যারেক্টার আনা হলো যে সে হবে মোগলির সাথী, যেটা কিন্তু ব্রিলিয়ান্টলি এখানে দেখানো হয়েছে। এবং এদের যে একটা সম্পর্কটা, সেটাকে খুব সেন্সিটিভলি এখানে হ্যান্ডেল করা হয়েছে। আরও এখানে শিখতে পেশা হচ্ছে যে আমরা প্রথমে দেখতে পাই যে লীলা ক্যারেক্টারটা, যে হচ্ছে অ্যাকচুয়ালি সরপঞ্চের নাতনি আর কি, সে বোধহয় মোগলিকে পছন্দ করতো না। তো আমাদের চারিপাশে এরকম মানুষ থাকে যে হয়তো তার কোনো মানে রাগ আছে, ঘৃণা আছে, ক্ষোভ আছে, এখানে পছন্দ করে না, কিন্তু
একটা সময় পরে লীলা কিন্তু মোগলি কিন্তু পছন্দ করতে শুরু করে, মোগলির সাথে কিন্তু একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরকম আমরা দেখে থাকি যে অনেক সম্পর্ক শুরু হয় এরকম ঝগড়া দিয়ে, এরকম একটা হিংসা দিয়ে, কিন্তু পরে তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসে। সবার মধ্যে সেটা আসে না, সেটা আলাদা বিষয়, কিন্তু এরকম ক্যারেক্টার এক্সিস্ট করে। অর্থাৎ এখানে আমরা যতগুলো চরিত্র দেখতে পাচ্ছি, সেরকম চরিত্র কিন্তু আমাদের চারিপাশে কিন্তু ভীষণভাবে বা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে। এবং এখানে যা কিছু দেখানো হচ্ছে, কারণ যেহেতু 52খানা এপিসোড, একটা লম্বাটা জার্নি দেখানো হচ্ছে, শুধুমাত্র এখানে মোগলির নয়, প্রতিটা চরিত্রের একটা কিন্তু জার্নি আছে, একটা কিন্তু আর্ক আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে মানে একটা সোসাইটি সঙ্গ থাকলে মানে কতটা সেখানে বেনিফিট হতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রতিটা চরিত্রের কিন্তু প্রপার কিন্তু জার্নি আছে, প্রপার কিন্তু একটা আর্ক রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু প্রচুর জিনিস শিখতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি মানে লার্নিং দেওয়াটাকে উদ্দেশ্য ছিল না, সেটা একেবারেই নয়। তার পাশাপাশি এখানে কিন্তু স্টোরি টেলিংকে ব্রিলিয়ান্টলি করা হয়েছে। যেহেতু এখানে 52খান এপিসোড, এর প্রতিটা ক্যারেক্টারের জার্নি আছে, সেই কারণে কী হচ্ছে, এখানে কিন্তু আমরা প্রচুর ইভেন্ট দেখতে পাই, কিন্তু প্রতিটা ইভেন্ট থেকে আমাদের লাইফ সম্বন্ধে ছোট 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 অনেক লেসন বা লার্নিং আমরা পাই, যেটা কিন্তু আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু কাজে লাগে। সেটাই কিন্তু এখানে ব্রিলিয়ান্টলি কিন্তু এক্সপ্লোর করা হয়, যেখানে এই কাজটাকে একটা ভীষণ ক্লাসিক কাজ বলা যায়। কিন্তু এই কাজটাকে আমি পুরোপুরি ক্লাসিক বলতে পারবো না বা পারছি না, তার পেছনে কিছু নেগেটিভ পয়েন্ট আমার রয়েছে, সেগুলিকে এক করে সেগুলো বলি। সেটা হচ্ছে যে প্রথম কথা, যেখানে শের খান যখন মারা যাচ্ছে, শের খান একটাতে অ্যাকচুয়ালি মেন ট্র্যাক, ওটাই বলা যায় মেন ক্লাইম্যাক্স। যখন শের খান মারা যাচ্ছে, যখন তারপর থেকে বাদবাকি যেটা যা কিছু দেখানো হয়, তার মধ্যে দুটো তিনটে জিনিস বাদ দিলে যেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে বাকি কাজটা কিন্তু অনেকটা কিন্তু টানা হয়েছে। হ্যাঁ, একমাত্র রাধার ট্র্যাকটা সেটা খুব ভালো, এন্ডিং বা ফিনিশিংটা খুব সুন্দর, খুব ভালো, খুব মানে একদম প্লটের সঙ্গে যায়, এরকমই একটা এন্ডিং করা হয়েছে, এটা একটা। নেক্সট হচ্ছে যে শেষে গিয়ে যে ওই যে মোগলি যে ফিল করছে সে একটা মানুষ, বা তার যেটা আইডেন্টিটি ক্রাইসিস যে ফিল হচ্ছে, এইটুকু বাদ দিয়ে বাদবাকি ট্র্যাকটাকে দেখানো হচ্ছে, যা 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 কিছু হচ্ছে সেগুলো কোথাও গিয়ে আমার কিন্তু অপ্রয়োজনীয় বা স্ট্রেচ বলে মনে হয়েছে। বিশেষত বলদেবের যে দিকটা, এইগুলো আমার মনে হয় দেখানো দরকার ছিল মনে হয় না। প্লাস এখানে মানে মানুষদের খারাপ দেখা, ঠিক আছে, মানুষ অনেক সময় এগুলো করছে, এগুলো সত্যি, সেগুলো সত্যি, কিন্তু সেটা দেখা দিয়ে কোথাও গিয়ে কিন্তু মেকার্সটা কিন্তু একটু এক্সট্রিম চলে গেছে, মানে মানুষদের এখানে একটু বেশি খারাপ দেখানো হয়ে গেছে। এই জিনিসটা কোথাও গিয়ে যদি একটু নিরপেক্ষতা বজায় রাখতো, সেটা কিন্তু অনেক বেশি ভালো হতো। হ্যাঁ, নিরপেক্ষতা বজায় রেখেছে, সেটা একটা সার্টেন একটা লেভেল অবধি, এইটা আমার একটা খামতি মধ্যে। প্লাস এখানে শের খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা দুর্ধর্ষ ভিলেন, কিন্তু ক্যারেক্টারটা যদি আমি দেখি 52 এপিসোডের তুলনায়, যদি সে মারা যায় অনেকটা আগে আর কি, 37 এপিসোডে সে মারা যায়, 40 এপিসোডে মারা যাচ্ছে। এবারে শের খানের যে ক্যারেক্টার যে মারা যাচ্ছে যখন আর কি, তার আগে দেখবে তার স্ক্রিন অন টাইম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কিন্তু কম রয়েছে, যে কারণে আমি পার্সোনালি এই কাজটাকে আমি এটাকে 75 to 80% ক্লাসিক বলবো। কাজটা থেকে প্রচুর কিছু লার্নিং, কিছু শেখার আছে, ঠিক আছে, কিন্তু বাকি 20 to 25% ক্লাসিক বলতে পারছি না, বিকজ অফ দিস নেগেটিভ পয়েন্টস। বাট স্টিল বলবো যে হ্যাঁ, খুবই ভালো একটা কাজ, যেটার সাথে আমাদের একটা ইমোশান, নস্টালজিয়া জড়িয়ে আছে।
বাট আমি বলবো যে এই কাজটা শুধুমাত্র একটা নস্টালজিয়া নয়, এই কাজটা থেকে প্রচুর লার্নিং আছে, প্রচুর মানে লেসন আছে, এর মধ্যে অনেক মেটাফরের ব্যবহার আছে, যেগুলো আমি এক এক করে এক্সপ্লেন করলাম। অনেক কিছু রয়েছে কাজটার মধ্যে, অনেক লেয়ার স্তর আছে। তো যারা কাজটা দেখোনি, আমি বলবো কাজটা তোমরা অবশ্যই দেখো। এই কাজটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, জঙ্গল বুক অ্যানিমে বলে সার্চ করবে, পেয়ে যাবে। হিন্দি ডট ভার্সন আছে, ডাবিংটা কিন্তু খুব ভালো ডাবিং ছিল, কারণ কাজটা যদি আমরা হিন্দিতে দেখেছি, সেই কারণেই কাজটা আমি হিন্দিতেই রিভিজিট করলাম আর কি। হিন্দিতেও আছে এবং কাজটা কিন্তু ইংলিশ ডাব ভার্সনেও কিন্তু আছে। তোমরা কাজটা অবশ্যই যারা কাজটা দেখেনি বা যারা 90s কিড না, তাদের কাজটা আমি হাইলি রেকমেন্ড কাজটা দেখার জন্য। কাজটা তোমরা প্লিজ দেখো এবং তারপরে জানিও কমেন্টে কাজটা তোমাদের কীরকম লাগলো। সময় লাগবে, এক একটা এপিসোড 20 মিনিট 22 মিনিট এপিসোড আছে আর কি, সময় লাগবে দেখতে, কিন্তু সময় নিয়ে কাজটা দেখো, খুব খুব ভালো, খুব সুন্দর লাগবে। কিছু খামতে সেটা বললাম, কিন্তু স্টিল ইটস এ ভেরি গুড ওয়ার্ক, দারুণ একটা কাজ, দুর্দান্ত একটা অ্যানিমে সিরিজ। আর যারা কাজটা দেখেছো, যাই হোক, যারা কাজটা দেখে, যাদের কাজটা দেখা আছে 90s, যারা তোমাদের কাজটাকে ঘিরে কী জড়িয়ে আছে অবশ্যই জানো কমেন্ট সেকশানে। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে যখন 7টা বাজতো তখন মনে আছে দূরদর্শনে খবর হতো, মানে সংবাদ যেটা আর কি হতো তখন। তো বাবা তখন একদিকে সংবাদ শুনবে, আমি তো জঙ্গল বুক দেখবো। 7টায় বাবাকে বলতাম, বাবা এটা খুলে দাও, বাবাটা খুলে দাও না, বায়না করতো বাবার কাছে। তো এরকম স্মৃতি কিন্তু জড়িয়ে এই কাজটাকে ঘিরে আর কি। যাই হোক, তো তোমরা শেয়ার করো কমেন্টে যে তোমাদের কাজটাকে ঘিরে কী জড়িয়ে আছে। যদি আমার এই ভিডিওটা, যদি আমার এই আলোচনা পুরো এই কাজটাকে ঘিরে কি তোমাদের কীরকম লাগলো প্লিজ জানাও কমেন্ট সেকশনের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, অন করে দিও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।